এবার আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করব। মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকা শিখব, মাইটোকন্ড্রিয়ার গুরুত্বটা জানব। তবে প্রথমে আমরা মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকা শিখব। মাইটোকন্ড্রিয়াটাকে কোষের ভেতরে কেমন দেখায় সেটা একটু দেখার চেষ্টা করি। লক্ষ্য করো, একটা কোষ আঁকি আমি। ধরা যাক এটাই হচ্ছে একটা কোষ, এটা হচ্ছে একটা প্রকৃত কোষ। তোমরা মনে রাখবে যে মাইটোকন্ড্রিয়া শুধু প্রকৃত কোষের মধ্যে থাকে, আদি কোষের মধ্যে কিন্তু কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না। এটা হচ্ছে একটা প্রকৃত কোষ। প্রকৃত কোষ যেহেতু একটা নিউক্লিয়াস থাকবে সুন্দর, নিউক্লিয়াসটা দিয়ে দিই। নিউক্লিয়াসের ভেতরে থাকবে ক্রোমাটিন বস্তু, সেগুলোকেও দিয়ে দিই। এগুলো আমাদের মূল আলোচনার বিষয় না, এগুলো আমাদের মূল আলোচনার বিষয় না। মূল আলোচনার বিষয় হচ্ছে মাইটোকন্ড্রিয়া। একটা মাইটোকন্ড্রিয়া তোমাদেরকে দেখাই। কোষের মধ্যে এই জায়গাটা ধরো, এই যে এখানে একটা মাইটোকন্ড্রিয়া, এই যে এটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াটা দেখতে অনেকটা এরকম লম্বাটে ডিম্বাকার শেপের। মাইটোকন্ড্রিয়া অনেকটা এরকম লম্বা ডিম্বাকার শেপের। মাইটোকন্ড্রিয়ার বাইরের দিকে একটা লেয়ার আছে, ভেতরের দিকে ভাঁজ ভাঁজ হওয়া কিন্তু আরও একটা লেয়ার থাকে। মাইটোকন্ড্রিয়ার ভেতরে ভাঁজ ভাঁজ হওয়া আরও একটা লেয়ার থাকে। মাইটোকন্ড্রিয়া দেখতে কিন্তু অনেকটা এরকম, বুঝছো? এই জিনিসটার নামই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার ভেতরের দিকে যে ভাঁজ ভাঁজ লেয়ারটা আছে না, এই যে ভাঁজ ভাঁজ লেয়ার, এর গায়ে কিন্তু অনেক দানা থাকে। এটাই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার একটা সংক্ষিপ্ত ছবি। এটাই আমি তোমাদের ডিটেলসে আঁকা শেখাবো। এই সংক্ষিপ্ত ছবিটা কেন দেখালাম তার পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার নাম। মাইটোকন্ড্রিয়ার নাম মাইটোকন্ড্রিয়া কেন হলো তোমরা মনে রাখবে। এখানে এই মাইটো শব্দটার মানে হলো সুতা, মাইটো মানে হলো সুতা, আর কন্ড্রিয়া শব্দের মানে হচ্ছে দানা। কন্ড্রিয়া শব্দের মানে হচ্ছে দানা। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, মাইটোকন্ড্রিয়ার ভেতরের লেয়ারটা অনেকটা সুতার মতো, সুতাটা পেঁচিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে না? দেখো, মাইটোকন্ড্রিয়ার ভেতরের লেয়ারটা সুতার মতো পেঁচিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে, এই জন্য মাইটো বা সুতা। কন্ড্রিয়া বা দানা কেন? কারণ দেখো মাইটোকন্ড্রিয়ার ভেতরের লেয়ারে অনেক দানা দেখতে পাচ্ছি আমরা। তোমরা পরে জানতে পারবে দানাগুলো হলো অক্সিসোমের দানা এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের দানা। এই দানাগুলো আছে মাইটোকন্ড্রিয়ার ভেতরে, সুতা আছে আবার দানা আছে, এই জন্য এর নাম কিন্তু মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কিন্তু কোষের বেশ বড় একটা অঙ্গাণু। তোমাদের আগে আমি বলেছি কোষের সবচেয়ে বড় অঙ্গাণু হচ্ছে কোষ, গহ্বর, তারপরে ক্লোরোপ্লাস্ট, আর 3 নম্বরে রয়েছে মাইটোকন্ড্রিয়া। কিন্তু যদি প্রাণী কোষের বিবেচনা তুমি করো, প্রাণী কোষে তো কোষ গহ্বরও থাকে না, ক্লোরোপ্লাস্টও থাকে না। প্রাণী কোষের সবচেয়ে বড় অঙ্গাণু কিন্তু হচ্ছে এই মাইটোকন্ড্রিয়া। তাহলে চলো এই মাইটোকন্ড্রিয়াটার আমরা একটু ছবি আঁকা শিখি। মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকাটা আমরা এখানে একটু ভালো করে শিখব। প্রথমে মাইটোকন্ড্রিয়ার শেপটা তোমার বুঝতে হবে। শেপটা কেমন বলো তো? গোলও করা যাবে না, আবার লম্বাও করা যাবে না, গোল আর লম্বার মাঝামাঝি অনেকটা ডিম্বাকারের মতো শেপ, লম্বা ডিম্বাকারের মতো শেপ। এই শেপটাই তোমাকে আঁকতে হবে। তুমি একদম সোজাসুজি এরকম করে না এঁকে একটু কোনাকুনি করে এঁকো। কোনাকুনি করে আঁকলে এর বিভিন্ন অংশকে চিহ্নিত করে দেওয়া তোমার জন্য সহজ হবে। তাহলে শেপটা আগে এঁকে ফেলি, মাইটোকন্ড্রিয়ার শেপটা আগে এঁকে ফেলি। লক্ষ্য করো, ধরা যাক এইটা হবে মাইটোকন্ড্রিয়া। তোমরা মনে রাখবে মাইটোকন্ড্রিয়ার বাইরে কিন্তু 2 স্তরের আবরণ থাকে। আমি 1 স্তরের আবরণ দিয়েছি, আমাকে 2 স্তরের আবরণ দিতে হবে। এখানে আরও একটা স্তর দিতে হবে। খুব সাবধানে এখানে আমাকে আরেকটা স্তর দিতে হবে। মাইটোকন্ড্রিয়ার চারপাশে 2 স্তরের আবরণ থাকে। ওকে, 2 স্তরের আবরণ কিন্তু বাইরের দিকে দেওয়া হলো। এগুলোকে বলা হয় কিন্তু বহি আবরণ। এগুলো কিন্তু মাইটোকন্ড্রিয়ার বাইরের আবরণ বা বহি আবরণ। আমি লিখে ফেলি, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বহিস্থ আবরণ। বহিস্থ আবরণ, সংক্ষেপে বহি আবরণও বলা হয়। বহি আবরণ বা বহিস্থ আবরণটা কিন্তু সুন্দর মসৃণ, তাই না? কোনো ঝামেলা নাই। মাইটোকন্ড্রিয়ার ভেতরে কিন্তু আরও 2 স্তরের আবরণ থাকে, আরও দ্বিস্তরী একটা আবরণ থাকে। মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে আবরণটা থাকে সেটা কিন্তু সমান না, বরং ভাঁজ ভাঁজ হয়ে থাকে। এই জিনিসটা আঁকা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাকে ভালো করে আঁকতে হবে। মাইটোকন্ড্রিয়ার ভেতরের আবরণটা দেখো সুন্দর ভাঁজ ভাঁজ হয়ে থাকে, ভাঁজ ভাঁজ হয়ে থাকে সুন্দর, এভাবে দেখো। মাইটোকন্ড্রিয়ার ভেতরের আবরণটা এরকম সুন্দর ভাঁজ ভাঁজ হয়ে থাকে, বুঝছো? এভাবে তোমাকে ভাঁজগুলো দেওয়া লাগবে। এই জায়গাতে তোমরা বেশ কিছু ভুল করে, এই জন্য তোমার ছবিটা আসলে ভালো আসে না।
কি কি ভুল করা যাবে না তোমাদেরকে আমি একটু দেখাই। ধরা যাক এখানে আমি আরও একটা মাইটোকন্ড্রিয়া আঁকি। তোমরা যে এভাবে ভাঁজটা আসলে দাও, দেখো তোমরা এরকম করো, এরকম করলে খুব একটা ভালো দেখায় না, বুঝছো? তোমরা বরং যেটা করবে, এই যে মাঝখানের গ্যাপটা আছে না, এই গ্যাপটা কমায় ফেলবে, আর এই জিনিসটা শুরু করবে একদম প্রান্তের কাছাকাছি জায়গা থেকে। ঠিক আছে, প্রান্তের কাছাকাছি জায়গা থেকে যদি শুরু করো আর গ্যাপগুলো যদি কম রাখো তাহলে কিন্তু ভালো ছবি চলে আসবে। দেখো একদম প্রান্তের কাছাকাছি থেকে আমরা ভাঁজ দেওয়া শুরু করলাম, গ্যাপগুলো কম রাখলাম, যত কম রাখবো তত ভালো। সরি, শেষে একটু ঝামেলা হলো, ইস, আবার আঁকি। দেখো ভালো দেখাচ্ছে তাই না? যা করা যাবে না সেটা বুঝতে পারছো? কি করা যাবে না? এরকম করা যাবে না, এরকম করা যাবে না, এই গ্যাপ কম রাখতে হবে এবং এটা শুরু করতে হবে একদম প্রাচীরের কাছ থেকে, তখন এরকম একটা ছবি আসবে, বুঝছো? এটাই কিন্তু তাহলে একটা মাইটোকন্ড্রিয়ার প্রকৃত স্ট্রাকচার। যদিও প্রকৃত স্ট্রাকচার আমরা আঁকতে পারবো না, এরকম আঁকলে দেখতে ভালো দেখাবে। সুন্দর দেখানোই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, ঠিক আছে? সুন্দর দেখানোই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো মাইটোকন্ড্রিয়ার কিন্তু আমরা স্তরগুলো দিতে পেরেছি, বাইরের স্তরটাও দিয়েছি, ভেতরের স্তরটাও দিয়েছি। এটার নাম হলো অন্তঃস্থ আবরণ, এটার নাম হলো অন্তঃস্থ আবরণ। একটা জিনিস মনে রাখবে, এই অন্তঃস্থ আবরণ এটাও কিন্তু দ্বিস্তরী, এই অন্তঃস্থ আবরণটাও কিন্তু দ্বিস্তরী। কিন্তু অনেক ফাঁকা করে তুমি যদি দ্বিস্তরী দিতে চাও তখন চেহারা খারাপ আসবে, এই জন্য আমি একদম এভাবে কাছাকাছি মিল রেখে দ্বিস্তরী করে দিলাম এটাকে। জাস্ট মনে রাখবে এটাও কিন্তু দ্বিস্তরী আবরণ। মাইটোকন্ড্রিয়ার দুই পাশে আমরা দুই ধরনের আবরণ পাচ্ছি। মাইটোকন্ড্রিয়ার বাইরে পাচ্ছি আমরা হলো বহিস্থ আবরণ, ভেতরে পাচ্ছি অন্তঃস্থ আবরণ। বহিস্থ আবরণেও দ্বিস্তরী, অন্তঃস্থ আবরণও হলো দ্বিস্তরী। ঠিক আছে, এটা মনে রাখতে হবে তোমাদের। তোমরা একটা জিনিস মনে রাখবে, মাইটোকন্ড্রিয়ার বহিস্থ আবরণ বেশ সমান মসৃণ, কোনো ঝামেলা নাই। দেখো বহিস্থ আবরণ কিন্তু সমান, কিন্তু অন্তঃস্থ আবরণটা একটু পরপর ভাঁজ গঠন করেছে, অন্তঃস্থ আবরণটা একটু পরপর ভাঁজ হয়ে হয়ে আছে। ভাঁজের কারণে কিছু বর্ধিত অংশ পাওয়া যাচ্ছে, এই যে দেখো এই অংশগুলো পাওয়া যাচ্ছে, এই অংশগুলোর নামই হলো ক্রিস্টি। তার মানে এই জায়গাটা ক্রিস্টি নয়, ভেতরের গর্তটার নাম ক্রিস্টি না, বরং ভাঁজের কারণে যে বর্ধিত অংশটা তৈরি হলো, এই যে এই জিনিসটা, এই ভাঁজগুলোকে বলা হচ্ছে তাহলে ক্রিস্টি। এটা একটা ক্রিস্টি, এটা একটা ক্রিস্টি, বুঝতে পারছো? এই জিনিসটা হচ্ছে একটা ক্রিস্টি, এটা হচ্ছে একটা ক্রিস্টি, বুঝছো? এটা হচ্ছে আরেকটা ক্রিস্টি। ক্রিস্টি জিনিসটা বুঝতে পারছো? এরকম মাইটোকন্ড্রিয়ার মধ্যে অনেক ক্রিস্টি থাকবে। ক্রিস্টি তাহলে কোন লেয়ারে পাওয়া যায়? অন্তঃস্থ আবরণটায় ভাঁজ হয়, এই ভাঁজগুলোকে বলা হচ্ছে ক্রিস্টি। তাহলে এটা হচ্ছে একটা ক্রিস্টি। ক্রিস্টি শব্দটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমরা মনে রেখো। কার মধ্যে ক্রিস্টি পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে। মাইটোকন্ড্রিয়ার কোন স্তরটা ক্রিস্টি গঠন করে? মাইটোকন্ড্রিয়ার কিন্তু অন্তঃস্থ আবরণী ক্রিস্টি গঠন করে। অ্যাডমিশনে পর্যন্ত আসে ক্রিস্টি কার মধ্যে দেখতে পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে। কত সহজ প্রশ্ন দেখো। এবার তোমাদের মনে রাখতে হবে মাইটোকন্ড্রিয়ার ভেতরের আবরণে, ভেতরের আবরণের ভেতরে যে থলিটা আছে, এই যে এই জায়গাগুলা, এখানে কিছু তরল পদার্থ থাকে। মাইটোকন্ড্রিয়ার ভেতরের আবরণের ভেতরে কিছু তরল পদার্থ থাকে, দেখো এই যে তরল পদার্থগুলা, এই জায়গাতে কিছু তরল পদার্থ থাকছে। আমি হাত দিয়ে ডট ডট করে দিচ্ছি, এগুলো হলো কিছু তরল পদার্থ। এই তরল পদার্থগুলোকে বলা হয় ম্যাট্রিক্স, এগুলোকে বলা হয় ম্যাট্রিক্স। তাহলে মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে তরল পদার্থগুলো দেখছি আমরা, তাদের নাম হলো ম্যাট্রিক্স। বাংলায় বললে বলা হয় মাতৃকা, ম্যাট্রিক্স বা মাতৃকা। মাইটোকন্ড্রিয়ার ভেতরের এই তরল পদার্থগুলোকে বলছি আমরা ম্যাট্রিক্স বা মাতৃকা, মনে রাখতে হবে আমাদের। এবার তোমরা একটা জিনিস মনে রেখো, সেটা হলো এই ক্রিস্টির ব্যাপারে। ভেতরের আবরণে বা ক্রিস্টিতে কিছু দানা লেগে থাকে, কিছু দানা লেগে থাকে। এই দানাগুলোর নাম কি? এই দানাগুলোর নাম হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। কিছু কিছু দানা একটু অনেকটা নাকফুলের মতো দেখতে হয়, তাদের নাম হলো অক্সিসোম বা এটিপি সিনথেসিস। ঠিক আছে, একটু লক্ষ্য করো, এরকম কিছু দানা আমরা দেখতে পাবো। চারপাশে দানাগুলো তোমাদেরকে দিতে হবে। দানাগুলো আমি দিচ্ছি। ঠিক আছে, এই দানাগুলোর নাম কি তোমরা মনে রাখবে? দানাগুলোর নাম হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা
ইটিএস, এদের নাম হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। সংক্ষেপে বললে ইটিএস। এখানে শক্তি তৈরি হয়, এখানে এটিপি তৈরি হয়, এর নাম হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আরও কিছু দানা পাওয়া যায় যে দানাগুলো অনেকটা নাকফুলের মতো দেখতে। কিছু দানা আছে যারা দেখতে কেমন, নাকফুলের মতো। ধরা যাক আমি এখানে একটা দানা দিই, এরকম দেখো, এই দানাটা কেমন দেখতে বলো? নাকফুলের মতো দেখতে। এই দানাগুলোর নাম কি? নাকফুলের মতো দেখতে যে দানাগুলো আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে, এদের নাম কি? ওকে, এই জিনিসগুলোর নাম কি? এই নাকফুলের মতো যে দানাগুলো আমরা দেখতে পাচ্ছি এদের নাম হলো অক্সিসোম। অক্সিসোম, অক্সিসোমের মধ্যে এটিপি তৈরি হয়, এখানে কিন্তু এটিপিটা তৈরি হয়। এটিপি তৈরি হয় বলে এই জায়গাটাকে কিন্তু বলা হয় এটিপি সিনথেসিস। এখানে সিনথেস শব্দটা হচ্ছে এক বচন, বহু বচনে হলো সিনথেসিস। এখানে এটিপি তৈরি হয়, এটিপি তৈরি হয় বলে এই জায়গাটাকে বলা হয় এটিপি সিনথেসিস। সিনথেসিস মানে হলো তৈরি করা বা সংশ্লেষণ করা, ঠিক আছে? তাহলে এই জায়গাতে এটিপি তৈরি হয়, এখানেও কিছু এটিপি তৈরি হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমেও। এগুলোই কিন্তু মাইটোকন্ড্রিয়ার মেন কাজ, এটিপি তৈরি করা, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে আরও কিছু জিনিসপত্র পাওয়া যায় যেগুলো অন্য কোনো কোষীয় অঙ্গাণুর মধ্যে থাকে না। সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে রাইবোসোম পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়ার মধ্যে রাইবোসোম পাওয়া যায়। ধরা যাক এই যে হলুদ রঙের দানাগুলাই হলো মাইটোকন্ড্রিয়ার ভেতরকার রাইবোসোম। মাইটোকন্ড্রিয়ার মধ্যে রাইবোসোম আছে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে হচ্ছে রাইবোসোম। এটা আমরা একটু মনে রাখবো, মাইটোকন্ড্রিয়ার মধ্যে রাইবোসোম থাকে। এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে হলো বৃত্তাকার ডিএনএ। মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে হলো বৃত্তাকার ডিএনএ। ওকে, দেখো এইটা মনে করো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বৃত্তাকার ডিএনএ। কোথায় দেখাবো? এখানে দেখাই। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বৃত্তাকার ডিএনএ। বৃত্তাকার ডিএনএ, ঠিক আছে? এই ছবিটাই তোমার আঁকতে হবে। কত সহজ একটা ছবি দেখো, জটিলতার কিছুই নাই। এটা তোমরা দু একবার প্র্যাকটিস করো তাহলে সবাই পারবে। সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি মাইটোকন্ড্রিয়ার ছবিটা বারবার পরীক্ষায় আঁকতে বলে। আশা করি তোমরা আঁকতে পারবে। এখন একটা জিনিস খেয়াল করো তো, মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব ডিএনএ আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব রাইবোসোম আছে। আমি কি বলেছিলাম? ডিএনএ হচ্ছে একটা বস। ডিএনএ বস, ডিএনএ নিজের কাজ নিজেই করতে পারে, ডিএনএর কাছে যাবতীয় পরিকল্পনা থাকে। ডিএনএ এখানে আছে, তার মানে এই মাইটোকন্ড্রিয়া নিজেই একটা আলাদা ফ্যাক্টরির মতো, তাই না? বস আছে, এটা আলাদা ফ্যাক্টরির মতো। তোমরা মনে রাখবে, কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে, কিন্তু মাইটোকন্ড্রিয়া নিজেও একটা স্বতন্ত্র জীবের মতো। বিজ্ঞানীদের ধারণা অনেক আগে মাইটোকন্ড্রিয়া একটা স্বতন্ত্র জীবী ছিল, সে পরিবেশে মুক্তভাবে চলাফেরা করতে পারত। এরা একটা ব্যাকটেরিয়ার মতো ছিল। অনেক পরে কোনো কারণে সে কোষের মধ্যে প্রবেশ করেছে এবং কোষের মধ্যে থাকা শুরু করেছে। এজন্য একটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা স্বতন্ত্র জীবের সব বৈশিষ্ট্য পাওয়া যায়। নিজস্ব ডিএনএ আছে, রাইবোসোম আছে, ও যা খুশি সে সব কিন্তু একলা একলাই করতে পারে। মাইটোকন্ড্রিয়া কোষের সঙ্গে মিলেমিশে কাজ করে, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া কোষের সঙ্গে মিলেমিশে কাজ করে, তো মাইটোকন্ড্রিয়া একা একাও চলাফেরা করতে পারবে, এরকম তার সক্ষমতা ছিল একসময়, বর্তমানে নাই। কিন্তু দেখে মনে হয় যে সে একটা স্বতন্ত্র জীব, এরকম মনে হয়। তোমরা এই কথাটা মনে রেখো। এন্ডোসিম্বায়োসিস নামক একটা পদ্ধতির মাধ্যমে মাইটোকন্ড্রিয়া কোষের মধ্যে থাকা শুরু করেছে। ইন্টারিগে এটা নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তোমাদের বইও দু একটা লাইন এরকম দেওয়া আছে, মাইটোকন্ড্রিয়া একটা স্বতন্ত্র জীব, ঠিক আছে? এই কথাটা আমরা একটু মনে রাখব। এবার আমরা মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব সম্পর্কে একটু জানবো। মাইটোকন্ড্রিয়ার এই আলোচনাটা পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন আসে, গ-ঘ প্রশ্ন আসে। উদ্দীপকে হয়তো একটা মাইটোকন্ড্রিয়ার ছবি দেওয়া থাকে, গ-ঘ প্রশ্নতে বলা হয় যে উদ্দীপকের কোষীয় অঙ্গাণুটি কেন আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা করো। তখন আমরা এই উত্তরটা লিখব। এখানে উত্তরের আমি সংক্ষিপ্ত রূপগুলো দিয়েছি, আমি একটু বুঝিয়ে দিই তোমাদের এগুলো মুখস্থ রাখতে হবে। মাইটোকন্ড্রিয়া প্রথমত যেটা করে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করে, সেটাই হচ্ছে সবাত শ্বসন। সবাত শ্বসন ব্যাপারটা কি? শ্বসন মানে কি? শ্বসন মানে হলো খাদ্য ভেঙে শক্তি উৎপাদন। সবাত মানে হলো বাতাস ব্যবহার করে, বাতাসের অক্সিজেন ব্যবহার করে খাদ্য ভেঙে শক্তি উৎপাদনকে বলা হয় সবাত শ্বসন। বাতাসের অক্সিজেন ব্যবহার করে খাদ্যবস্তু ভেঙে শক্তি উৎপাদনকে বলা হয় সবাত শ্বসন। আমি একটু বিক্রিয়াটা তোমাদেরকে দেখাই।
ধরা যাক এটা একটা খাদ্যবস্তু C6H12O6 একটা খাদ্যবস্তু। এই খাদ্যবস্তুটাকে অক্সিজেন দিয়ে ভাঙলে সেখান থেকে কি কি তৈরি হয় তোমরা সবাই জানো। এখান থেকে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড, পানি এবং 38টা এটিপি, মানে অনেক শক্তি তৈরি হয়। খাদ্যবস্তুকে অক্সিজেন দিয়ে ভাঙলে কার্বন ডাই অক্সাইড, পানি এবং প্রচুর পরিমাণে এটিপি বা শক্তি তৈরি হয়। এই বিক্রিয়াটাকেই বলা হয় কিন্তু সবাত শ্বসন। এই বিক্রিয়াটা কিন্তু মাইটোকন্ড্রিয়াতে ঘটে। এই বিক্রিয়ার বেশ কিছু ধাপ মাইটোকন্ড্রিয়াতে ঘটে, মাইটোকন্ড্রিয়া সাইটোপ্লাজম মিলেই হয় আসলে। তো যাই হোক, মাইটোকন্ড্রিয়া তাহলে কি করছে বলো? খাদ্য ভেঙে শক্তি উৎপাদন করছে। এটাই মাইটোকন্ড্রিয়ার প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। 2 নম্বর কাজে বলা হচ্ছে এটিপি উৎপাদন। এটার ব্যাখ্যা করার প্রয়োজন নাই, তোমরা দেখলে যে মাইটোকন্ড্রিয়ার ভেতরেই কিন্তু এই যে এটিপিটা তৈরি হলো, মাইটোকন্ড্রিয়ার ভেতরেই তো এটিপিটা তৈরি হলো। এটা আর কি ব্যাখ্যা করব। তারপরে দেখো, গ্লুকোজ ও চর্বি ভেঙে শক্তি তৈরি। গ্লুকোজ এবং চর্বি ভেঙে শক্তি তৈরি। আসলে আমরা এখানে দেখলাম গ্লুকোজ থেকে শক্তি তৈরি হলো। মাইটোকন্ড্রিয়া কি শুধু গ্লুকোজ থেকেই শক্তি তৈরি করতে পারে? না, মাইটোকন্ড্রিয়া প্রোটিন থেকেও শক্তি তৈরি করতে পারে, চর্বি থেকেও শক্তি তৈরি করতে পারে। যে কোনো ধরনের পদার্থ থেকেই কিন্তু মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করতে পারে। চর্বিগুলো ভেঙে প্রথমে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল তৈরি হয়, সেগুলো আবার মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকে শক্তি তৈরি করে। বুঝতে পারছো? আমরা উপরের বিক্রিয়াতে দেখলাম মাইটোকন্ড্রিয়া গ্লুকোজ থেকে শক্তি তৈরি করে। ব্যাপারটা আসলে অনেকটা এরকম যে আমরা যে ভাত রুটি খাই, ভাত রুটি সেগুলোকে হজম করলে সেখান থেকে পাওয়া যায় হচ্ছে গ্লুকোজ। ভাত রুটিকে ভাঙলে সেখান থেকে পাওয়া যায় গ্লুকোজ। আর মাইটোকন্ড্রিয়া কি করতে পারে? মাইটোকন্ড্রিয়া গ্লুকোজ থেকে শক্তি তৈরি করতে পারে। শুধু তাই নয়, আমরা যে তেল চর্বি জাতীয় খাবার খাই না, তেল চর্বি, আমরা যে তেল চর্বি জাতীয় খাবার খাই, সেই তেল চর্বিকে ভাঙলে সেখান থেকে পাওয়া যায় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। মাইটোকন্ড্রিয়া এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল থেকেও শক্তি তৈরি করতে পারে। মাইটোকন্ড্রিয়া ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল থেকেও শক্তি তৈরি করতে পারে, এগুলা থেকেও শক্তি তৈরি করতে পারে। তোমরা মনে রাখবে, তেল চর্বিকে ভাঙলে সেখান থেকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাওয়া যায়, সেগুলো থেকেও কিন্তু মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করতে পারে। আবার আরও একটা জিনিস এখানে সংক্ষেপে লেখা হয়নি, একটু বিস্তারিত বুঝায়। তোমরা যে প্রোটিন জাতীয় খাবার খাও, মাছ মাংস খাও না, মাছ মাংস বা ডিম, মাছ মাংস বা ডিম থেকে আমরা পাই কিন্তু অ্যামিনো অ্যাসিড। মাইটোকন্ড্রিয়া অ্যামিনো অ্যাসিড থেকেও শক্তি তৈরি করতে পারে। অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। মাইটোকন্ড্রিয়া কি করে? এই অ্যামিনো অ্যাসিড থেকেও শক্তি তৈরি করতে পারে। মোট কথায় আমি যেটা তোমাদের বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া যে কোনো ধরনের খাবার থেকে কিন্তু শক্তি তৈরি করতে পারে। উপরে সংক্ষেপে আমি বলেছি শুধু গ্লুকোজ থেকে শক্তি তৈরি করে, আসলে তা নয়, সব ধরনের খাবার থেকে মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করতে পারে। তারপরে দেখো, কোষের বৃদ্ধি এবং বিভাজন নিয়ন্ত্রণ। কোষ বিভাজন হয়, তাই না? আমরা জানি যে একটা কোষ থেকে দুটা কোষ তৈরি হয়, এই জিনিসটাকে কিন্তু বলা হয় কোষ বিভাজন। ধরা যাক এটা হচ্ছে একটা কোষ, এটা ভেঙে দুইটা কোষ হলো। একটা কোষ থেকে দুটা কোষ হলে এই জিনিসটাকে কিন্তু বলা হয় কোষ বিভাজন। একটা কোষ থেকে দুটা কোষ তৈরি হলে এই জিনিসটাকে বলা হয় কোষ বিভাজন। তো কোষ বিভাজন করতে অনেক শক্তি লাগে। এই শক্তিটা আসে কোত্থেকে? মাইটোকন্ড্রিয়া থেকে। মাইটোকন্ড্রিয়া কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করে। যেহেতু কোষ বিভাজন হয়, আর কোষ বিভাজন হলে কোষের সংখ্যা বাড়বে, কোষের সংখ্যা বাড়লে আমাদের শরীরের কি সাইজ বাড়বে, বুঝতে পারছো? আমাদের বৃদ্ধির জন্য মাইটোকন্ড্রিয়া কিন্তু গুরুত্বপূর্ণ। মাইটোকন্ড্রিয়া আমাদের কোষ বিভাজন করায় দিচ্ছে, আর কোষ বিভাজন হচ্ছে বলে আমাদের কিন্তু দেহটা বড় হচ্ছে। ক্যালসিয়াম সংরক্ষণ, এই ব্যাপারটা খুবই ইজি, তেমন কোনো ব্যাখ্যার বিষয় না এটা। ধরা যাক এটা হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি করছে? ক্যালসিয়াম জমা রাখছে। আমরা ক্যালসিয়ামকে চিনি সবাই, ক্যালসিয়াম হচ্ছে একটা ধাতব আয়ন। ক্যালসিয়ামের আয়নটা মাইটোকন্ড্রিয়ার ভেতরে জমা থাকে, ক্যালসিয়াম আয়নটা মাইটোকন্ড্রিয়ার ভেতরে জমা থাকে, এটা মনে রাখতে হবে। কোষের মৃত্যু বা অ্যাপোপ্টোসিস, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, অ্যাপোপ্টোসিস বা কোষের মৃত্যু। ইন্টারে গিয়ে আরও তোমরা ভালো করে জানতে পারবে, ইন্টারমিডিয়েটে। কোষ কিন্তু অনেক সময় মরে যায়, কোষ কিন্তু অনেক সময় মরে যায়, মরে যাওয়ার প্রয়োজন হয় কোষের। কোনো কোষ যদি বেশি দিন বেঁচে থাকে সে কিন্তু শরীরের জন্য হার্মফুল হয়ে যেতে পারে, বুঝছো? এই যে আমাদের চামড়ার কোষগুলো আছে না, রেগুলার মরে যায়, চামড়ার কোষ মরে যায়, আবার নতুন করে চামড়ার কোষ তৈরি হয়, এই জন্য আমাদের চামড়া সুন্দর চকচকে থাকে। কোষের মৃত্যুই কিন্তু ভালো।
কোষের মৃত্যু হচ্ছে বলে আমাদের কোষ নতুন করে তৈরি হচ্ছে, আমাদের চামড়া সুন্দর থাকছে। তাহলে কোষের মৃত্যু কিন্তু খারাপ ব্যাপার না। বেশিরভাগ কোষের মৃত্যু ভালো, আবার অনেক সময় খারাপ কোষের মৃত্যুও আছে। তো যাই হোক, ওইদিকে বাদ দেই। দরকারি যে কোষের মৃত্যু, এই কোষের মৃত্যুর যে সিগন্যালটা সেটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভেতর থেকে আসে। মাইটোকন্ড্রিয়া নির্দেশ দেয় যে তুমি মরো, তখন কোষের মধ্যে কিছু সিগন্যালিং হয় এবং কোষটা মারা যায়। কোষের মৃত্যু কিন্তু নিয়ন্ত্রণ করে মাইটোকন্ড্রিয়া। এই ঘটনার নাম হলো অ্যাপোপ্টোসিস, তাপ উৎপাদন। মাইটোকন্ড্রিয়া কি করছে বলো? শক্তি তৈরি করছে। এই শক্তিটা তো তাপ হিসাবেও তৈরি হতে পারে, তাই না? মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করছে। শক্তির তো বিভিন্ন ফর্ম বা রূপ আছে। তাপ, এটাও একটা শক্তি। আলো, এটাও শক্তি। বিদ্যুৎ, সেটাও শক্তি। বুঝছো? মাইটোকন্ড্রিয়া যেহেতু শক্তি তৈরি করছে, এই শক্তিটা যে কোনো ফর্মে কনভার্ট হয়ে যেতে পারে। যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হতে পারে, তাপ শক্তি, আলোক শক্তি। বুঝছো? মাইটোকন্ড্রিয়া তৈরি করছে শক্তি। মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করছে। মাইটোকন্ড্রিয়া থেকে তৈরি হচ্ছে শক্তি। এই শক্তিটা বিভিন্ন রূপে পরিবর্তিত হতে পারে। আমরা জানি শক্তি কিন্তু বিভিন্ন রূপে থাকতে পারে। সেটা তাপ শক্তি হতে পারে, সেটা আলোক শক্তি হতে পারে। এই যে আমাদের শরীরটা গরম হচ্ছে না, ঠান্ডার সময় দেখবে যে তুমি হচ্ছে বাইরে ঘোরাফেরা করছো, তোমার হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে, ঘরের মধ্যে বসলে কয়েক মিনিট পরই চোখ মুখ গরম হওয়া শুরু করে। এই যে আমাদের যে ত্বকের মধ্যে তাপটা তৈরি হলো, এই তাপটাকে তৈরি করছে মাইটোকন্ড্রিয়া তৈরি করে দিচ্ছে। আবার আলোক শক্তি, প্রাণীরা কিন্তু অনেক সময় আলো তৈরি করে। জোনাকির আলো দেখেছো না তোমরা? এই আলোটা, এটাও তো একটা শক্তি, এটাও কিন্তু মাইটোকন্ড্রিয়া থেকে তৈরি হচ্ছে। এক ধরনের ইল মাছ আছে, তারা কিন্তু কারেন্ট তৈরি করতে পারে, বিদ্যুৎ তৈরি করতে পারে। তাহলে বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, যে কোনো রূপে মাইটোকন্ড্রিয়া শক্তি তৈরি করতে পারে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব ডিএনএ থাকার কারণে মাইটোকন্ড্রিয়া প্রোটিনও তৈরি করতে পারে। আমরা আগেই মাইটোকন্ড্রিয়ার ছবি দেখেছি। আমরা মাইটোকন্ড্রিয়ার মধ্যে বৃত্তাকার ডিএনএ দেখেছি, তাই না? মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ দেখেছি। মাইটোকন্ড্রিয়ার মধ্যে যেহেতু নিজস্ব ডিএনএ আছে, এই জন্য মাইটোকন্ড্রিয়া এই ডিএনএটাকে ব্যবহার করে সেখান থেকে প্রোটিন তৈরি করতে পারে। ধারাবাহিকতাটা আমরা প্রত্যেকেই জানি। আমরা মাইটোকন্ড্রিয়ার না, যে কোনো ধরনের ডিএনএ থেকে প্রোটিন তৈরির ধারাবাহিকতাটা আমরা জানি। ডিএনএ থেকে প্রথমে তৈরি হয় আরএনএ। ডিএনএ থেকে প্রথমে তৈরি হয় আরএনএ। এই আরএনএগুলোকে রাইবোসোম ব্যবহার করে সেখান থেকে কিন্তু প্রোটিন তৈরি করে। বুঝছো? তাহলে মাইটোকন্ড্রিয়া এভাবে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যেহেতু নিজস্ব ডিএনএ আছে, মাইটোকন্ড্রিয়া ডিএনএ থেকে আরএনএ তৈরি করে এবং আরএনএ থেকে কিন্তু সে প্রোটিনও তৈরি করতে পারে। এই হচ্ছে মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন রকম গুরুত্ব। এগুলো তোমরা একটু বানায় বানায় লিখে দিতে পারো। এক্স্যাক্টলি এভাবে মুখস্থ রাখতে হবে এমন না, লিখতে পারলেই হলো। একটা পেজ কমপ্লিট করতে হবে তোমাদের, ঠিক আছে? এবার মাইটোকন্ড্রিয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা পড়ব, গ্লুকোজের সবাত শ্বসন। গ্লুকোজের সবাত শ্বসনের বেশিরভাগ ঘটনা মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে এবং মাইটোকন্ড্রিয়ার আলোচনাটা যখন আমরা বই থেকে পড়ব তখন এই সবাত শ্বসনের নানান টপিক চলে আসবে। এজন্য আমার মনে হচ্ছে গ্লুকোজের সবাত শ্বসনটা তোমাদের আমি একটু সংক্ষেপে বুঝাই। এখানে একটু সংক্ষেপে তোমাদের বুঝাই দিই, একটু লক্ষ্য করো তোমরা। দেখো, মাইটোকন্ড্রিয়ার ভেতরে কিন্তু গ্লুকোজের সবাত শ্বসনের বেশ কিছু ঘটনা ঘটে। মাইটোকন্ড্রিয়া যেহেতু পড়ছি, আমরা একটু গ্লুকোজের সবাত শ্বসনটা এখানে জেনে নিই। তবে মনে রেখো, এই গ্লুকোজের সবাত শ্বসনের আলোচনাটা তোমাদের যে 4 নম্বর অধ্যায়টা আছে না, জীবনী শক্তি, ওখানে বিস্তারিত আছে। ওখানে গিয়ে আমরা আবার পড়বো। আমি চাচ্ছি যে এখানে একটু তোমাদেরকে ধারণা দিই, যাতে করে তোমরা অন্যদের থেকে একটু এগিয়ে থাকতে পারো, ঠিক আছে? দেখো, গ্লুকোজের সবাত শ্বসন ইতোমধ্যেই জানি। গ্লুকোজের সবাত শ্বসন মানে কি? একটা গ্লুকোজকে অক্সিজেন দিয়ে বা বাতাস দিয়ে আসলে এখানে জারণ করা হয়, তারপরে সেখান থেকে শক্তি তৈরি হয়। ধরো, আমি একটু লিখে দিই এখানে তোমাদের। গ্লুকোজের সবাত শ্বসন ব্যাপারটা কি? এটা হলো গ্লুকোজ C6H12O6। এই গ্লুকোজকে অক্সিজেন দিয়ে বিক্রিয়া করলে সেখান থেকে তৈরি হবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তৈরি হবে হচ্ছে পানি এবং তৈরি হবে 38টা এটিপি। ঠিক আছে? এটাই হলো গ্লুকোজের সবাত শ্বসন। এটাই হচ্ছে গ্লুকোজের সবাত শ্বসন। একটা খাদ্য বস্তুকে অক্সিজেন দিয়ে বিক্রিয়া করলে কার্বন ডাই অক্সাইড, পানি এবং 38টা এটিপি তৈরি হয়। এই ঘটনাটাকে কিন্তু বলা হচ্ছে গ্লুকোজের সবাত শ্বসন। এই সবাত শ্বসনটা কোথায় হয়? সবাত শ্বসনে মোটামুটি 4 ধরনের বিক্রিয়া আছে। গ্লুকোজের সবাত শ্বসনে মোটামুটি 4 ধরনের বিক্রিয়া আছে। এর মধ্যে 3টা বিক্রিয়াই হয় মাইটোকন্ড্রিয়ার ভেতরে। 3টা বিক্রিয়াই হয় মাইটোকন্ড্রিয়ার ভেতরে। আর এক ধরনের বিক্রিয়া হয় কোষের সাইটোপ্লাজমে। আমি একটু ছবি এঁকে তোমাদের পুরো ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। ধরা যাক এটা একটা কোষ, আমি একটু সংক্ষেপে ছবি আঁকি। ধরা যাক এটা একটা কোষ, তাই না? এটা একটা কোষ। এটা হচ্ছে সেই কোষের নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা একটু দিয়ে দিই, এটা হলো নিউক্লিয়াস।
নিউক্লিয়াসের মধ্যে বিভিন্ন ক্রোমাটিন জাতীয় বস্তু টস্তু থাকে, নিউক্লিয়াসের মধ্যে বিভিন্ন ক্রোমাটিন বস্তু রয়েছে। নিউক্লিয়াসটা আমাদের মূল ব্যাপার না, আমাদের মূল ব্যাপার হচ্ছে গ্লুকোজের সবাত শ্বসন, ওদিকেই যাব, তারপর একটু জিনিসপত্রগুলো দেখায় তোমাদেরকে। এরপরে মাইটোকন্ড্রিয়াটা তোমাদেরকে একটু দেখায়। দেখো এইটা মনে করো মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার ভেতরের দিকের যে হচ্ছে আবরণটা আছে সেটা একটা ভাঁজ ভাঁজ হয়ে থাকে, একটু দিয়ে দিই, ভাঁজ ভাঁজ আবরণ দিয়ে দিই। এই তো এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। আমরা একটা কোষ এবং কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া এঁকেছি। আমরা এবার গ্লুকোজের সবাত শ্বসন দেখব এবং সবাত শ্বসনের বিক্রিয়াগুলো কোথায় ঘটে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করব। লক্ষ্য করো সবাই, সবাই একটু দেখো। একটা গ্লুকোজ আছে, ধরা যাক আমি গ্লুকোজের সবাত শ্বসনটা দেখাই। ধরা যাক একটা গ্লুকোজ আছে, এই যে এটাই তো গ্লুকোজ। গ্লুকোজটাকে ভাঙা হবে প্রথমে। গ্লুকোজ কিন্তু 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ। গ্লুকোজকে ভাঙা হবে, ভেঙে 3 কার্বন বিশিষ্ট 2টা যৌগ তৈরি করা হবে। আমি এখানে একটু বুঝাই। ধরা যাক এটা একটা গ্লুকোজ, একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন আর 6টা কার্বন। গ্লুকোজ হচ্ছে এরকম 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ, অনেক লম্বা চেইনের মতো যৌগ। প্রথমেই যেটা করা হবে, গ্লুকোজের সবাত শ্বসনের প্রথমেই যেটা করা হবে, এই 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজটাকে, এই যে দেখো গ্লুকোজের 6টা কার্বন, 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজটাকে মাঝখান থেকে ভাঙা হবে। 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজকে আমরা মাঝখান থেকে জাস্ট ভাঙবো। 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজকে আমরা মাঝখান থেকে ভেঙেছি। তোমরা দেখো তো 3 কার্বন বিশিষ্ট 2টা যৌগ তৈরি হলো না? গ্লুকোজকে আমরা ভেঙেছি মাঝখান থেকে, তাহলে 3 কার্বন বিশিষ্ট 2টা যৌগ তৈরি হবে। এই যৌগগুলোর নাম হচ্ছে পাইরুভিক অ্যাসিড। একটা গ্লুকোজকে আমরা যদি ভাঙি তাহলে 3 কার্বন বিশিষ্ট 2টা যৌগ তৈরি হবে। এই যৌগগুলোর নাম হলো পাইরুভিক অ্যাসিড। তাহলে আমরা কি করব, একটা গ্লুকোজকে ভাঙবো। একটা গ্লুকোজকে ভাঙলে 2টা পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। এপাশে আমরা একটা পাইরুভিক অ্যাসিড পাবো, আমরা একটা পাইরুভিক অ্যাসিড পেলাম। ধরা যাক এপাশে আমরা আরেকটা পাইরুভিক অ্যাসিড পাবো। ঠিক আছে, একটা গ্লুকোজকে ভেঙে আমরা 2টা পাইরুভিক অ্যাসিড পাচ্ছি। তোমরা মনে রাখবে এই ঘটনাটার নাম হলো গ্লাইকোলাইসিস। এই ঘটনাটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস, ঠিক আছে। এই ঘটনাটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। লিখে দিন, ঘটনাটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস, ঠিক আছে। একটা গ্লুকোজ ভেঙে 2টা পাইরুভিক অ্যাসিড পাচ্ছে, এই ঘটনার নাম হলো গ্লাইকোলাইসিস। তোমরা মনে রাখবে গ্লাইকো শব্দের মানে হলো গ্লুকোজ, লাই মানে ভেঙে ফেলা, সিস মানে হলো প্রক্রিয়া। গ্লুকোজ ভেঙে ফেলার প্রক্রিয়ার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস হয়ে গেল। তোমাদের মনে রাখতে হবে ঘটনাটা ঘটে কোথায়। গ্লাইকোলাইসিসের ঘটনাটা এই জায়গাগুলোতে ঘটে। এই জায়গাটার নাম কি তোমরা বলো তো? কোষের সাইটোপ্লাজম। তোমরা মনে রাখবে তাহলে একটা গ্লুকোজকে আমরা 2 ভাগে ভেঙে ফেললাম, এই ঘটনাটা ঘটে কোষের সাইটোপ্লাজমে। তাহলে লিখে দেই, গ্লাইকোলাইসিসটা কোথায় ঘটে? কোষের সাইটোপ্লাজমে ঘটে। কোষের সাইটোপ্লাজমে ঘটে। গ্লাইকোলাইসিস কোথায় ঘটে বলো? কোষের সাইটোপ্লাজমে ঘটে, এই জায়গাতে ঘটে। এই তথ্যগুলো কিন্তু দরকারি খুব। গ্লাইকোলাইসিসটা ঘটছে কোষের সাইটোপ্লাজমে, ঠিক আছে। গ্লাইকোলাইসিসটা ঘটছে কোষের সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিসে কিছু জিনিসপত্র তৈরি হয়, একটু যদি লিখে দিই। ধরা যাক এপাশে NADH2 বলে একটা জিনিস তৈরি হয়, ATP বলে একটা জিনিস তৈরি হয়। এপাশেও NADH2 বলে একটা জিনিস তৈরি হয়, ATP বলে একটা জিনিস তৈরি হয়। গ্লাইকোলাইসিস হয়ে গেল। গ্লুকোজের সবাত শ্বসনের প্রথম যে ঘটনাটা গ্লাইকোলাইসিস, সেটা কিন্তু হয়ে গেল। এবার 2 নম্বর ঘটনাতে আসবো, এটাকে বলা হয় অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। দেখো এই পাইরুভিক অ্যাসিডটাকে অল্প একটু চেঞ্জ করলে সেখান থেকে তৈরি হয় অ্যাসিটাইল কোয়ে। পাইরুভিক অ্যাসিডকে অল্প একটু চেঞ্জ করলে, এই পাইরুভিক অ্যাসিড তো আমাদের কাছে আছে, এটাকে অল্প একটু চেঞ্জ করলে সেখান থেকে তৈরি হয় অ্যাসিটাইল কোয়ে। পাইরুভিক অ্যাসিডটাকে অল্প একটু পরিবর্তন করলে সেখান থেকে তৈরি হয় অ্যাসিটাইল কোয়ে।
অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। এ পাশেরও এই পাইরুভিক অ্যাসিডটাকে অল্প একটু চেঞ্জ করলে সেখান থেকে তৈরি হয় অ্যাসিটাইল কোয়ে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম বলো? পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করলাম। আমরা পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করলাম। তোমাদের মনে রাখতে হবে এই ঘটনাটা কিন্তু এবার মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে। একটু বোঝো, ধরা যাক এটা একটা গ্লুকোজ ছিল, একটা গ্লুকোজকে ভেঙে দুইটা টুকরা বানানো হলো। এটা একটা টুকরা, এটা একটা টুকরা। এই দুটো টুকরাকে বলা হয় দুইটা পাইরুভিক অ্যাসিড। একটা গ্লুকোজকে ভেঙে দুটো পাইরুভিক অ্যাসিড তৈরি করা হলো। এই পাইরুভিক অ্যাসিডগুলো এখন চলে যাবে এদিক দিয়ে কোথায়? মাইটোকন্ড্রিয়ার ভেতরে। এই পাইরুভিক অ্যাসিডটাও কোথায় চলে যাবে? মাইটোকন্ড্রিয়ার ভেতরে। পাইরুভিক অ্যাসিডটা মাইটোকন্ড্রিয়ার ভেতরে চলে যাবে, গিয়ে সে কি করবে? সেখান থেকে অ্যাসিটাইল কোয়েতে রূপান্তরিত হবে। তার মানে গ্লুকোজের যে ভাঙনের প্রক্রিয়াটা, গ্লাইকোলাইসিস, সেটা হয় কোষের সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিসের ফলে যে দুটো পাইরুভিক অ্যাসিড পায় তারা মাইটোকন্ড্রিয়ার মধ্যে চলে যায় এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে গিয়ে তারা অ্যাসিটাইল কোয়ে এতে পরিবর্তিত হয়। তাহলে এই ঘটনার নাম হলো অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। এবং এই ঘটনাটা কোথায় ঘটছে বলো? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঘটছে। তাহলে আমি লিখে দিই, 2 নম্বর যে ঘটনাটা তার নাম হলো অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। কোয়ে সৃষ্টি। 2 নম্বর ঘটনার নাম হলো অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। এবং অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির এই ঘটনাটা কোথায় ঘটে বলো? মাইটোকন্ড্রিয়ার ভেতরে, বিশেষ করে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। মাইটোকন্ড্রিয়ার ভেতরে তরল পদার্থগুলোকে ম্যাট্রিক্স বলা হয় না? আমি আগেও লিখে দিয়েছি। এই যে মাইটোকন্ড্রিয়ার ভেতরে তরল পদার্থগুলোকে বলা হয় ম্যাট্রিক্স। এখানে অ্যাসিটাইল কোয়েটা সৃষ্টি হলো। পাইরুভিক অ্যাসিডগুলো মাইটোকন্ড্রিয়ার মধ্যে চলে গেল এবং পাইরুভিক অ্যাসিডগুলো অ্যাসিটাইল কোয়েতে রূপান্তরিত হলো। ঘটনাটা কোথায় ঘটলো? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। আমি লিখে ফেলি তাহলে, এগুলা কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঘটে। মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঘটে। অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির ঘটনাটা ঘটে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের মধ্যে। ওকে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে আরও একগুলা ঘটনা ঘটে, যে ঘটনাগুলোকে বলা হয় ক্রেবস চক্র। এই অ্যাসিটাইল কোয়েটা একটা চক্রাকার বিক্রিয়াতে প্রবেশ করে। চক্রাকার বিক্রিয়াটাকে বলা হয় কিন্তু ক্রেবস চক্র। বুঝছো? আচ্ছা, ক্রেব চক্রতে যাওয়ার আগে একটা জিনিস দেখায়। এপাশে একটা NADH2 তৈরি হয়, এপাশেও NADH2 তৈরি হয়। NADH2 তৈরি হয়, দুপাশে NADH2 তৈরি হলো। ঠিক আছে, ওকে। এবার আমরা লাস্টের ঘটনাটা দেখি। লাস্টের আগেরটা 3 নম্বর ঘটনাটা দেখি। অ্যাসিটাইল কোয়েটা একটা চক্রাকার বিক্রিয়াতে প্রবেশ করে। তারপরে দেখো, এই অ্যাসিটাইল কোয়েটা সেও কিন্তু একটা চক্রাকার বিক্রিয়াতে প্রবেশ করে। এই চক্রাকার বিক্রিয়াগুলোকে বলা হয় ক্রেবস চক্র। তাহলে 3 নম্বর ঘটনার নাম হলো ক্রেবস চক্র। 3 নম্বর ঘটনার নাম হলো ক্রেবস চক্র। চক্রাকারে ঘটে, বিজ্ঞানী ক্রেবস এটাকে আবিষ্কার করেছেন, এই জন্য ক্রেবস চক্র। ক্রেব চক্রটা কোথায় ঘটে বুঝতে পারছো তোমরা? ক্রেব চক্র এই জায়গাতেই ঘটে, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সেই ঘটে। ক্রেব চক্রও ঘটে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। ক্রেব চক্রটাও ঘটে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। কন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঘটে। ক্রেব চক্র ঘটে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। ঠিক আছে, এই ক্রেব চক্রতে বেশ কিছু জিনিসপত্র তৈরি হয়। ক্রেব চক্রতে তৈরি হয় এপাশে 3টা NADH2, একটা FADH2 আর একটা GTP। এপাশেও 3টা NADH2 তৈরি হয়, একটা FADH2 তৈরি হয়, একটা GTP তৈরি হয়। এই জিনিসগুলো তৈরি হয় ক্রেব চক্রের ভেতরে। বুঝছো? ক্রেব চক্রের মধ্যে এই জিনিসগুলো তৈরি হয়। তো মোটামুটি গ্লুকোজের সবাত শ্বসন কিন্তু প্রায় শেষের দিকে। আমরা আগে জেনেছিলাম গ্লুকোজের সবাত শ্বসন যখন হবে তখন কিন্তু 38টা ATP তৈরি হবে। কিন্তু দেখো আমরা কিন্তু 38টা ATP তৈরি করতে পারিনি। আবল তাবল অনেক জিনিস তৈরি হয়েছে, কিন্তু ATP তৈরি হয়নি। ATP তৈরি হয়েছে মাত্র 2টা, এখানে একটা ওখানে একটা, মাত্র 2টা ATP তৈরি হয়েছে। কিন্তু আমাদের কি লাগবে? আমাদের অনেকগুলো ATP লাগবে। আমাদের অনেকগুলো ATP লাগবে। ATPগুলো কিভাবে আমরা তৈরি করব? আমাদের এই যে NADH2 FADH2 গুলো আছে না, এদেরকে ভাঙলে কিন্তু ATP পাওয়া যায়। একটা NADH2 কে ভাঙলে 3টা ATP পাওয়া যায়।
একটা এফএডিএইচ2 কে ভাঙলে দুটা এটিপি পাওয়া যায়। আসলে এটিপি পাওয়া যায় না, এটিপির মতো শক্তি পাওয়া যায়। একটা জিটিপিকে ভাঙলে একটা এটিপি পাওয়া যায়। তাহলে এই যে ভাঙাচোরার কাজগুলো, এগুলো কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভেতরেই ঘটবে। এই ঘটনাগুলোকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। দেখো, তোমরা একটু একটা জিনিস লক্ষ্য করো, একটা NADH2 কে ভাঙলে সেখান থেকে 3টা এটিপি পাবো আমরা। একটা FADH2 কে ভাঙলে সেখান থেকে আমরা 2টা এটিপি পাবো। আর একটা জিটিপি কে ভাঙলে আমরা একটাই এটিপি পাবো। এই যে ভাঙাচোরাগুলো আছে না, এই ভাঙাচোরাগুলোকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই ভাঙাচোরার ঘটনাগুলোকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। সংক্ষেপে এটাকে ইটিএসও বলা হয়। এই ঘটনাগুলো কোথায় ঘটে? এই যে ভাঙাচোরার ঘটনাগুলো কোথায় ঘটে তোমরা একটু মনে রাখবে, যে মাইটোকন্ড্রিয়ার যে ক্রিস্টি আছে না, ক্রিস্টির গায়ে যে হচ্ছে প্রাচীরটা আছে, ক্রিস্টিতে যে মেমব্রেনটা আছে, সেখানে মাইটোকন্ড্রিয়ার যে অন্তঃস্থ আবরণটা আছে, ক্রিস্টিগুলো আছে, ওই ক্রিস্টিতে কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ঘটে। ক্রিস্টিতে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ঘটে। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় ঘটে? ক্রিস্টিতে ঘটে। মাইটোকন্ড্রিয়ার যে ক্রিস্টি আছে, ক্রিস্টিতে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ঘটে। ঠিক আছে, এই ঘটনাগুলোকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তো আমরা এভাবে NADH2 হ্যানত্যান যা কিছু আছে সব কিছুকে ভাঙলে শেষ পর্যন্ত 38টি এটিপি পাবো। ওগুলোতে আমি আর যাচ্ছি না, ওটা আমি 4 নম্বর অধ্যায়ে তোমাদের ভালো করে বুঝাই দিব। আপাতত তোমরা একটু বোঝো তো, আমরা একটা গ্লুকোজকে ভেঙে একদম শেষ পর্যন্ত অনেক এটিপি তৈরি করতে পারলাম না। গ্লুকোজের এই ভাঙনের প্রক্রিয়াটাকে বলা হচ্ছে তাহলে সবাত শ্বসন। সবাত শ্বসনের মধ্যে মোটামুটি 4টা ঘটনা আছে। প্রথম ঘটনার নাম গ্লাইকোলাইসিস, সেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটছে না, কোষের সাইটোপ্লাজমে ঘটছে। কিন্তু তারপরের যে ঘটনাগুলো, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই সবগুলা ঘটনা কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়াতে। আমি যদি আরও স্পেসিফিকভাবে বলি তোমরা বুঝতে পারবে আশা করি। যদি আবার বিস্তারিতভাবে বলি, দেখো এখানে দেখায় একটা গ্লুকোজ আছে, গ্লুকোজকে ভেঙে 2টা পাইরুভিক অ্যাসিড তৈরি করলে, এই ঘটনার নাম গ্লাইকোলাইসিস। এটা কোষের সাইটোপ্লাজমেই ঘটলো। তারপরে এই পাইরুভিক অ্যাসিডগুলো চলে যায় মাইটোকন্ড্রিয়ার ভেতরে। মাইটোকন্ড্রিয়ার ভেতরে গিয়ে পাইরুভিক অ্যাসিডটা অ্যাসিটাইল কোয়েতে রূপান্তরিত হয়। এই অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, এটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের মধ্যে ঘটলো। তারপরে দেখো অ্যাসিটাইল কোয়েটা চক্রাকার বিক্রিয়াতে প্রবেশ করে, যার নাম ক্রেবস চক্র, সেটাও কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভেতরেই ঘটলো। আর সবশেষে এটিপি আমাদের লাগবে, এই জন্য আমরা NADH2 FADH2 এগুলোকে ভেঙে এটিপিতে কনভার্ট করলাম। এই ঘটনাগুলোকে বলা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। সেটাও কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভেতরে এই যে ক্রিস্টিতে যে আবরণ আছে, সে আবরণের মধ্যে ঘটে। অর্থাৎ একটা গ্লুকোজকে ভাঙতে গেলে আমরা যদি অক্সিজেন ব্যবহার করি, সেটাকে বলা হয় সবাত শ্বসন। এই সবাত শ্বসনের 4 রকম বিক্রিয়া রয়েছে, এর মধ্যে 3 রকম বিক্রিয়াই ঘটে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। আপাতত এই বিক্রিয়া তোমাদের মুখস্থ করা লাগবে না, বিক্রিয়ার লোকেশনটা বুঝতে হবে, বিক্রিয়াটা হয় কোথায় সেটা বুঝতে হবে। তাহলে তোমরা বুঝতে পারবে মাইটোকন্ড্রিয়া কেন গুরুত্বপূর্ণ। সবাত শ্বসনের বেশিরভাগ বিক্রিয়াই কোথায় ঘটলো বলো? মাইটোকন্ড্রিয়াতে ঘটলো। সবাত শ্বসনের বেশিরভাগ বিক্রিয়াই কিন্তু মাইটোকন্ড্রিয়াতে ঘটলো, তাই না? তাহলে চলো এবার আমরা একটু বই থেকে পড়ার চেষ্টা করি। মাইটোকন্ড্রিয়ার ব্যাপারে বইয়ে কি বলা হচ্ছে একটু দেখো। বইয়ে বলা হচ্ছে শ্বসনে অংশগ্রহণকারী অঙ্গাণুটি। শ্বসনে অংশগ্রহণকারী অঙ্গাণু বলতে আসলে মাইটোকন্ড্রিয়াকে বোঝানো হচ্ছে। এইটা 1898 সালে আবিষ্কার হয়। কে আবিষ্কার করেন? বেন্ডা নামক একজন বিজ্ঞানী আবিষ্কার করেন। ঠিক আছে, এগুলো MCQ আসতে পারে। মাইটোকন্ড্রিয়া কত সালে আবিষ্কার হয়? 1898। বেন্ডা নামক একজন বিজ্ঞানী আবিষ্কার করেন। এটি 2 স্তর আবরণী দ্বারা আবৃত। মাইটোকন্ড্রিয়ার চারপাশে কয় স্তরের আবরণ রয়েছে? দ্বিস্তরীয় আবরণ রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি চিন্তা করলে 4 স্তরের আবরণ আছে। দেখো মাইটোকন্ড্রিয়ার কিন্তু 4 স্তরের আবরণ। এই যে বাইরের আবরণের মধ্যে 2টা স্তর, ভেতরের আবরণেও কিন্তু 2টা স্তর। ব্যাপারটা কিন্তু এরকম, কিন্তু আসলে বইয়ে যে কথাটা মিন করেছে সেটা হচ্ছে শুধু বহিস্থ আবরণের কথাটাই বোঝানোর চেষ্টা করেছে ওরা। বহিস্থ আবরণে কয়টা লেয়ার বলো? বহিস্থ আবরণে কিন্তু 2টা স্তর। ঠিক আছে, তারপরে দেখো ভেতরের স্তরটি ভেতরের দিকে ভাঁজ ভাঁজ হয়ে থাকে। আমরা জানি ভেতরের স্তরটা ভেতরের দিকে ভাঁজ হয়ে থাকে। এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। আমরা ইতোমধ্যে জেনেছি ক্রিস্টি কি। মাইটোকন্ড্রিয়ার ভেতরের স্তরটা
ভাঁজ ভাঁজ হয়ে আছে, এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। এই দেখো এটা একটা ক্রিস্টি, ঠিক আছে? এরকম অনেকগুলা ক্রিস্টি আছে একটা মাইটোকন্ড্রিয়াতে। তারপরে আর কি কি বলা হচ্ছে একটু দেখো। ক্রিস্টির গায়ে বৃন্তযুক্ত গোলাকার বস্তু থাকে, এদেরকে অক্সিসোম বলা হয়। এদেরকে অক্সিসোম বলা হয়, অথবা অক্সিজোমও উচ্চারণ করতে পারো, সমস্যা নাই। তাহলে দানাগুলোর নাম হলো অক্সিসোম। এই যে আমরা এখানে দেখেছি এই যে দানাগুলোর নাম হলো অক্সিসোম। তবে এই দানাগুলোকে আমি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বলেছি। আর এই যে দেখো নাকফুলের মতো একটা একটা খুঁটি আছে, মাথায় একটু গোলাকার, এরকম দানাগুলোর নাম অ্যাকচুয়ালি অক্সিসোম। ইন্টারে গিয়ে তোমরা ভালো করে ব্যাপারটা বুঝতে পারবে। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম গোল দানা হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, আর হচ্ছে ওই যে এরকম নাকফুলের মতো দেখতে যেগুলো, ওগুলোর নামই হচ্ছে অক্সিসোম, ঠিক আছে? তারপর আবার আসো বইয়ে। অক্সিসোমে বিভিন্ন এনজাইম সাজানো থাকে, আসলে তাই। তোমাদের বললাম না যে অক্সিসোমের আরেকটা নাম হলো এটিপি সিনথেস অথবা এটিপি সিনথেসিস। এই সিনথেসিস শব্দগুলো শেষে দেখো এজ আছে, শব্দের শেষে যদি এজ থাকে, ওকে দেখো এই জিনিসটাকে আমি বলছি কি এটিপি সিনথেসিস, এই যে শব্দের শেষে যদি এজ থাকে, এজ শব্দের শেষে যদি এরকম এজ থাকে তাহলে এনজাইম বোঝায়। এখানে আমি আসলে বহুবচনের শব্দটা লিখেছি, তো এই জন্য লিখেছি সিনথেসিস। কিন্তু যদি তুমি বলো সিনথেস, তাহলে নামের শেষে কিন্তু এজ আছে। এজ মানে কি বলে? এনজাইম, মানে এই জিনিসটা কিন্তু এনজাইম দিয়ে গঠিত, এই জিনিসটা এনজাইম দিয়ে গঠিত। এমনকি এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এরাও বেশ কিছু প্রোটিন টাইপের বস্তু দিয়ে গঠিত, এদের মধ্যেও কিছু এনজাইমের টাইপের বস্তু থাকে, এরকম আসলে ব্যাপার। আচ্ছা, এবার আবার চলো আগের আলোচনাতে। মাইটোকন্ড্রিয়নের ভেতরে থাকে ম্যাট্রিক্স। আচ্ছা দেখো, উপরে বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, নিচে বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়ন, এই দুটার মধ্যে পার্থক্য কি? মাইটোকন্ড্রিয়া আর মাইটোকন্ড্রিয়ন এর মধ্যে পার্থক্য কি? তোমরা মনে রাখবে দুটো শব্দই আসলে মাইটোকন্ড্রিয়া বোঝাচ্ছে, একটা এক বচনের শব্দ আর একটা বহু বচনের শব্দ। তোমরা মনে রাখবে এক বচন হচ্ছে মাইটোকন্ড্রিয়ন, মাইটোকন্ড্রিয়ন শব্দটাই হচ্ছে এক বচন, এবং বহু বচন কি? বহু বচন হলো মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, বহু বচন হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর এক বচন হচ্ছে মাইটোকন্ড্রিয়ন। এটা বায়োলজির মোটামুটি সব শব্দের জন্য প্রযোজ্য হয়। তুমি দেখবে যে শব্দগুলো সাইজে বড় হবে, শব্দগুলো যদি আকারে বড় হয়, সেই শব্দগুলোই সাধারণত হয় এক বচন, মনে রাখতে পারো এইভাবে। এছাড়া শব্দের শেষে আস, আম, কল এগুলো যদি লেখা থাকে তাহলে সেগুলো এক বচনের শব্দ হয়। এক বচনের শব্দগুলি কিন্তু আকারে বড় হয়। তাহলে যে শব্দগুলো এক বচন তারা কি হয় বলো? শব্দগুলো আকারে বড়। তোমরা এই জিনিসটা মনে রাখবে, যে শব্দগুলো আকারে বড় তারাই কিন্তু এক বচন, বহু বচনের শব্দগুলোই কিন্তু সাধারণত ছোট হয়। তাহলে তোমরা এবার বুঝতে পারছো যে মাইটোকন্ড্রিয়া এবং মাইটোকন্ড্রিয়ন এর মধ্যে পার্থক্যটা কোথায়। মাইটোকন্ড্রিয়ন হচ্ছে এই শব্দটা কিন্তু তোমার এক বচনের শব্দ। মাইটোকন্ড্রিয়নের ভেতরে থাকে ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে তরল পদার্থগুলো থাকে তাদের নাম হলো ম্যাট্রিক্স। ইতোমধ্যে আমরা দেখেছি, আমরা মাইটোকন্ড্রিয়াতে দেখেছি এই যে ভেতরে তরল পদার্থগুলো, এদের নাম হলো ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে তরল পদার্থগুলো তাদের নাম হলো ম্যাট্রিক্স, আমরা ইতোমধ্যেই জেনেছি। তারপরে কি লেখা আছে দেখো, জীবের শ্বসন কাজে সাহায্য করে মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। মাইটোকন্ড্রিয়া তো শ্বসন হয়, শ্বসন মানে কি আমরা খুব ভালো করেই জেনেছি। শ্বসন মানে হচ্ছে খাদ্য ভেঙে শক্তি উৎপাদন করা। এবার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, দেখবে শ্বসনের চারটা ধাপ। একটা ধাপের নাম হলো গ্লাইকোলাইসিস, একটা ধাপের নাম হলো অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, আরেকটা ধাপের নাম হলো ক্রেব চক্র, আরেকটা নাম হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন প্রবাহতন্ত্র, বাংলা আর ইংরেজি। এর মধ্যে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই তিনটা ঘটে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। আর গ্লাইকোলাইসিস ঘটে কিন্তু কোষের সাইটোপ্লাজম, ওটাই বলা হচ্ছে। দেখো এর প্রথম ধাপ গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ায় ঘটে না, তবে দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রেব চক্রের বিক্রিয়াগুলো এই মাইটোকন্ড্রিয়ার ভেতরেই সম্পন্ন হয়। ঠিক আছে, লাস্টের কথাটা বলেনি, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এটাও কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভেতরেই হয়, আমরা মনে রাখবো। ঠিক আছে, তারপরে একটু লক্ষ্য করো তোমরা কি বলা হচ্ছে এখানে,
ক্রেব চক্রে অংশগ্রহণকারী সব উৎসেচক এতে উপস্থিত থাকায় বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। আমরা এখানে দেখলাম যে এই যে ক্রেবস চক্র, এই বিক্রিয়াটা কিন্তু অনেক জটিল বিক্রিয়া, এটা করতে গিয়ে অনেক এনজাইম লাগে, সেই এনজাইমগুলো থাকে মাইটোকন্ড্রিয়ার এই ম্যাট্রিক্সে। যেহেতু মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে বিভিন্ন এনজাইম থাকে ক্রেব চক্র ঘটানোর জন্য, এই জন্য ক্রেব চক্রটা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সেই হয়। তোমরা দেখবে যে ক্রেবস চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয়, ক্রেব চক্রে সবচেয়ে বেশি শক্তি উৎপাদিত হয়, আমরা ইতোমধ্যে এখানে দেখেছি। দেখো গ্লাইকোলাইসিসে NADH2 একটা, ওপাশে একটা NADH2, এর পাশে একটা এটিপি, ওপাশে একটা এটিপি। গ্লাইকোলাইসিসে দুটো NADH2 দুটো এটিপি। অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির সময় দুটো NADH2 শুধু, কিন্তু ক্রেব চক্রতে দেখো তিনটা ছয়টা NADH2, একটা দুটো FADH2, একটা দুটা GTP। সবচেয়ে বেশি শক্তি তৈরি হচ্ছে কখন? সবচেয়ে বেশি শক্তি তৈরি হচ্ছে কিন্তু ক্রেব চক্রে। ক্রেব চক্রে যেহেতু সবচেয়ে বেশি শক্তি উৎপাদন হচ্ছে, কাজে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় বা পাওয়ার হাউস বলা হয়। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস। কেন কোষের পাওয়ার হাউস? কারণ দেখো মাইটোকন্ড্রিয়ার মধ্যে 3 ধরনের বিক্রিয়া ঘটছে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হচ্ছে, ক্রেব চক্র হচ্ছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হচ্ছে। তাহলে দেখো বেশিরভাগ শক্তি কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে উৎপাদন হচ্ছে। গ্লাইকোলাইসিসে কম শক্তি উৎপাদন হয়, আমরা ইতিমধ্যে দেখলাম গ্লাইকোলাইসিসে শক্তি উৎপাদন কম হয়। কিন্তু দেখো এই পরের 3টা বিক্রিয়ায় তো মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে, এখানে অনেক শক্তি তৈরি হচ্ছে না। যেহেতু মাইটোকন্ড্রিয়াতে প্রচুর পরিমাণে শক্তি তৈরি হয়, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস বা কোষের শক্তি ঘর। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস বা কোষের শক্তি ঘর। এটা কিন্তু খুবই বেশি পরীক্ষায় আসে, পরীক্ষায় আসতে পারে। মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয় কেন? কোষের শক্তিঘর অথবা পাওয়ার হাউস বলা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা মনে রাখবে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয় কেন? তোমার একটা বড় ব্যাখ্যা চাইবে, গ মার্কের প্রশ্নতে আসতে পারে, খতে আসতে পারে। খতে আসলে ছোট করে লিখবে, আর ঘতে আসলে অনেক বড় করে উত্তরটা দিবে। কি কি লিখবে? যেগুলো লিখবে যে আসলে খাদ্য ভেঙে শক্তি উৎপাদনের বিক্রিয়াকে বলা হয় শ্বসন, অক্সিজেন ব্যবহার করে শ্বসন হলে সেটাকে বলা হয় সবাত শ্বসন। সবাত শ্বসন 4টা ধাপে ঘটে, এর মধ্যে গ্লাইকোলাইসিস ছাড়া পরের 3টা ধাপে মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে। প্রত্যেকটা ধাপে প্রচুর পরিমাণে শক্তি তৈরি হয়। যেহেতু মাইটোকন্ড্রিয়া অনেক শক্তি তৈরি করছে, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর। তারপরে দেখো মাইটোকন্ড্রিয়া যে শক্তি উৎপাদন করে, সে হচ্ছে জীব সেই শক্তিটা বিভিন্ন কাজে খরচ করে। মানে এই যে আমি কথাবার্তা বলছি, আমি চলাফেরা করছি, আমি চিন্তা করছি, এগুলো করতে তো শক্তি লাগে। এই শক্তিগুলো কোত্থেকে আসছে? মাইটোকন্ড্রিয়ার ভেতর থেকে আসছে। কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। তাহলে কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়, মানে কিছু ব্যতিক্রম আছে, কিছু উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া নাও থাকতে পারে, এরকম একটা কথার হিন্টস দেওয়া হচ্ছে। লাস্টের এই কথাটা আরো গুরুত্বপূর্ণ। এই কথাটার মানে দেখো, প্রাককেন্দ্রিক কোষ মানে হলো আদি কোষ। প্রাককেন্দ্রিক কোষ বলতে কি বোঝায় বলো? আদি কোষ বোঝায় বা প্রোক্যারিওটিক সেল বোঝায়। আদি কোষ কারা? ব্যাকটেরিয়ারা, তাই না? আদি কোষ কারা? ব্যাকটেরিয়ারা হলো আদি কোষ। প্রাককেন্দ্রিক কোষে বা আদি কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, ব্যাকটেরিয়ার কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। ঠিক আছে, কোনো ব্যাকটেরিয়ার মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকবে না। তারপরে বলা হচ্ছে এমনকি কিছু সুকেন্দ্রিক কোষেও, সুকেন্দ্রিক কোষ মানে কি বলো? প্রকৃত কোষ, প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ বা প্রকৃত কোষ, যেমন ট্রাইকোমোনাস এবং মনোসার্কোমনোইডস, এই দুইটা প্রকৃত কোষ যাদের মাইটোকন্ড্রিয়া নাই। এরা এক ধরনের প্রোটোজোয়া, বুঝছো? এরা এক ধরনের প্রোটোজোয়া। ট্রাইকোমোনাস এবং মনোসার্কোমনোইডস, এই দুটা হচ্ছে এক ধরনের প্রকৃত কোষ। এদের মাইটোকন্ড্রিয়া থাকার কথা ছিল, কিন্তু এদের মধ্যে মাইটোকন্ড্রিয়া নাই। ঠিক আছে, এদের মধ্যে মাইটোকন্ড্রিয়া নাই। কেন নাই এর হিন্টসটা আমরা পরে জানবো, বা হচ্ছে কথাটা পরে জানবো। তার আগে আমরা একটু এই দুটাকে দেখে নিই। ট্রাইকোমোনাস দেখতে কেমন আর মনোসার্কোমনোইডস এটা দেখতে কেমন। সায়েন্টিফিক নেম দেখলেই তোমরা মনে করো সায়েন্টিফিক নেম অনেক কঠিন, এগুলোর কোনো মিনিং নেই। আসলে তা নয়, সায়েন্টিফিক নেমগুলোও বুঝে বুঝে পড়া যায়। একটু লক্ষ্য করো, ট্রাইকোমোনাস শব্দটার অর্থ কি তোমরা মনে রাখবে? ট্রাইকোম, এই ট্রাইকো শব্দটার মানে হলো চুল। ট্রাইকো শব্দের মানে হলো চুল। বায়োলজিতে অনেকবার এই শব্দটা তোমরা পাবে।
ট্রাইকো মানে হলো চুল, আর মোনাস শব্দের মানে হচ্ছে এক। মোনাস শব্দটা মনো থেকে এসেছে, মোনাস শব্দটা এসেছে মনো থেকে। মনো শব্দের অর্থ তোমরা জানো, মনো, মনো শব্দের মানে হচ্ছে এক। আসলে এখানে এককুশি বোঝানো হয়েছে। তাহলে ট্রাইকো মোনাস এগুলো এক ধরনের এককুশি জীব যাদের কি থাকবে, চুল থাকবে। দেখো এটা হলো একটা ট্রাইকোমোনাস, তার এই যে দেখো অনেকগুলো চুল আছে না, মাথায় চুল আছে, তো এই যে দেখো মাথায় চুল আছে, এই জন্য এটার নাম হলো ট্রাইকোমোনাস। দেখছো নামের সাথে তার চেহারার কিন্তু অনেক মিল। যাকে যে নাম দেয়া হয় সেই নামেরই কিছুটা কিছু বৈশিষ্ট্য তার মধ্যে থাকে। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স, হোমো মানে তো হিউম্যান বা মানুষ, স্যাপিয়েন্স মানে কি, স্যাপিয়েন্স মানে জ্ঞানী। হোমোগণের মধ্যে আমরা বেশ জ্ঞানী, আমরা খুব জ্ঞানী, এই জন্য আমাদের নামের মধ্যে কিন্তু স্যাপিয়েন্স আছে, সায়েন্টিফিক নেমের কিন্তু অর্থ আছে। দেখো তারপরে দেখো মনো সার্কো মনোয়েডস, এটা কেমনে আসলো? মনো মানে হলো এক, মনো মানে হলো এক, তোমরা মনে রাখবে মনো শব্দের মানে হচ্ছে এক। সার্কো শব্দের অর্থ কি? সার্কো মানে হচ্ছে লেজ, একটা লেজ থাকবে, ঠিক আছে। তারপরে আবার মনো, এই মনো দ্বারা আসলে এককুশি বোঝানো হচ্ছে। মনো সার্কো মনোয়েডস, তাহলে এক লেজ বিশিষ্ট এককুশি প্রাণী। এর দেখো একটা সুন্দর লেজ আছে, এই যে লেজ, একটা লেজ আছে বলে এদেরকে বলা হচ্ছে এক লেজ বিশিষ্ট এককুশি প্রাণী। এই দুটা জীব, এরা প্রকৃত কোষ হওয়া সত্ত্বেও, এদের মধ্যে সুন্দর সুগঠিত নিউক্লিয়াস থাকা সত্ত্বেও, প্রকৃত কোষ হওয়া সত্ত্বেও এদের মধ্যে মাইটোকন্ড্রিয়া নাই। আমরা জানি যে প্রকৃত কোষে সব ধরনের কোষে অঙ্গাণু থাকবে, কিন্তু এই দুজনের মধ্যে কিন্তু মাইটোকন্ড্রিয়া আমরা দেখতে পাবো না, এই দুজনের মধ্যে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। লাস্টে একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন বলে দিয়েছে আমাদেরকে, তাহলে কি এমন কি হয়েছিল বিবর্তনের ইতিহাসে যে কোনো এক সময় সুকেন্দ্রিক কোষের ভেতরে মাইটোকন্ড্রিয়া ঢুকে পড়েছিল এবং তারপরে সেটি কোষের মধ্যে স্থায়ী বাসিন্দা হয়ে গেছে? এখন পর্যন্ত পাওয়া তথ্য উপাত্ত থেকে এই ব্যাখ্যাটি অনুমান করা যায়। এটা নিয়ে অনেক কিছু বলা যায়, আমি একটু সংক্ষেপে তোমাদেরকে বলি। ব্যাপারটা আসলে এরকম যে অনেক আগে, আজ থেকে মনে করো 120 কোটি বছর আগে বা 150 কোটি বছর আগে, তখন কিন্তু আমাদের মতো এত বড় বড় জীব পৃথিবীতে বাস করতো না। অনেক আগে কিন্তু 150 কোটি বছর মানে অনেক আগে, তখন আমাদের মতো এরকম বহুকোষী জীব বাস করতো না। ওই সময় শুধু এককোষী জীব বাস করতো। ধরা যাক, আমি এমনি উদাহরণ হিসেবে বলছি, এটাই প্রকৃত ইতিহাস না। ধরা যাক ওই সময় 3টা জীব ছিল পৃথিবীতে। ধরা যাক এই জিনিসটার নাম হলো ট্রাইকোমোনাস, এই জীবটা হলো ট্রাইকোমোনাস, আর এই জীবটার নাম হলো এই যে এইটা মনোসার্কোমনোয়েডস, মনোসার্কোমনোয়েডস, আর এই জীব হচ্ছে আরেকটা জীব যাকে আমরা এক্স নাম দিলাম। তিনটাই কিন্তু দেখো প্রকৃত কোষী জীব, অর্থাৎ সবার মধ্যে কিন্তু সুন্দর সুগঠিত নিউক্লিয়াস থাকবে। এর মধ্যে সুন্দর নিউক্লিয়াস আছে, এর মধ্যে সুন্দর নিউক্লিয়াস আছে, এর মধ্যে সুন্দর নিউক্লিয়াস আছে। কি হয়েছিল, মাইটোকন্ড্রিয়া তখন পরিবেশে মুক্তভাবে চলাফেরা করতো। সে একটা স্বাধীন জীব ছিল, সে স্বাধীন একটা জীব ছিল, সে পরিবেশে মুক্তভাবে চলাফেরা করতো। বিজ্ঞানীদের ধারণা মাইটোকন্ড্রিয়ার কিছু ভাই এখনও পৃথিবীতে বেঁচে আছে, যাদেরকে রিকেটশিয়া আসলে বলা হয়। মাইটোকন্ড্রিয়ারই কিছু ভাই তারা পৃথিবীতে অনেক আগে থেকে মুক্তভাবে চলাফেরা করতো। একটা মাইটোকন্ড্রিয়া ধরা যাক এভাবে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে কোথাও, মাইটোকন্ড্রিয়া এভাবে চারপাশে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। এই এক্স নামের যে জীবটা আছে সে মাইটোকন্ড্রিয়াকে অফার দিচ্ছে যে ভাই আসো, তোমাকে আমি জায়গা দিব, তুমি জাস্ট আমার খাবারগুলোকে ভেঙে একটু শক্তি তৈরি করে দিও। মাইটোকন্ড্রিয়া বলছে যে ঠিক আছে, ভালো প্রস্তাব এটা, তাহলে আমি এক কাজ করি, আমি ভেতরে ঢুকে যাই। তখন মাইটোকন্ড্রিয়া কোষের মধ্যে ঢুকে গেল, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া কোষের মধ্যে ঢুকে গেল। তারপরে সে কোষের মধ্যে বসবাস করা শুরু করলো। মাইটোকন্ড্রিয়া কিন্তু স্বাধীন একটা ব্যাকটেরিয়া ছিল, সে একা একাই চলাফেরা করতে পারতো, কিন্তু সে কোষের ভেতরে ঢুকে গেল, একটা প্রকৃত কোষের মধ্যে ঢুকে গেল। এই যে প্রকৃত কোষটা তৈরি হলো না, এর বংশধরটায় বর্তমানে মানুষের মতো যে প্রাণীগুলো, যারা হচ্ছে আসলে বহুকোষী, যাদের শরীরের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে, তার পূর্বপুরুষ। এই এক্স হচ্ছে মানুষ সহ যত জীবের মধ্যে, যত প্রাণীর মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে এমন প্রাণীদের হচ্ছে পূর্বপুরুষ। আর এরা দেখো, এরা কিন্তু মাইটোকন্ড্রিয়াটাকে গ্রহণ করেনি, এটা আর এইটা, এরা কিন্তু মাইটোকন্ড্রিয়াকে গ্রহণ করেনি। এরা প্রকৃত কোষ, কিন্তু এদের মধ্যে মাইটোকন্ড্রিয়া নাই, এরা মাইটোকন্ড্রিয়াকে গ্রহণ করেনি। এদেরই কিছু বংশধর বেঁচে আছে। এ হয়ে গেছে ট্রাইকোমোনাস বর্তমানে, এ হয়ে গেছে মনোসার্কোমনোয়েডস। বুঝতে পারছো যে প্রকৃত কোষ হওয়া সত্ত্বেও এই দুটার মধ্যে মাইটোকন্ড্রিয়া নাই, কারণ আজ থেকে প্রায় 150 কোটি বছর আগে বা 200 কোটি বছর আগে বা 120 কোটি বছর আগে তারা মাইটোকন্ড্রিয়াকে ভেতরে গ্রহণ করেনি।
এই জন্য তাদের বংশধররা এখনও পৃথিবীতে টেকে আছে, যাদের মধ্যে মাইটোকন্ড্রিয়া নাই। কিন্তু এ মাইটোকন্ড্রিয়াকে গ্রহণ করেছিল, কিন্তু এর যে সদস্যরা বা হচ্ছে উত্তর পুরুষরা তৈরি হয়েছে, বংশধররা, তাদের গায়ে কিন্তু মাইটোকন্ড্রিয়া পাওয়া যাচ্ছে। তার মানে এই এক্স যে, সে কিন্তু আমাদের তাহলে পূর্বপুরুষ। বুঝতে পারছো? কারণ আমাদের পূর্বপুরুষ অনেক কোটি বছর আগে মাইটোকন্ড্রিয়াকে ভেতরে নিয়েছিল। মাইটোকন্ড্রিয়া কিন্তু একটা স্বাধীন জীব ছিল, সে কোষের মধ্যে থাকা এখানে শুরু করেছে। তোমাদের এটা আমি আগেও বলেছি, আবারও বলছি, তোমরা মনে রেখো। মাইটোকন্ড্রিয়ার মধ্যে এমন অনেক বৈশিষ্ট্য পাওয়া যায় যাতে দেখে মনে হয় যে মাইটোকন্ড্রিয়া একটা স্বাধীন জীব। কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব ডিএনএ আছে, তার মধ্যে রাইবোসোম আছে, এমনকি তার মধ্যে কিন্তু হচ্ছে আমাদের কোষঝিল্লির মতোই তার গায়ের মধ্যে আবরণ আছে। অনেক বৈশিষ্ট্য থেকে বোঝা যায় যে সে একটা স্বাধীন জীব। মাইটোকন্ড্রিয়ার ব্যাপারে আর কিছু আলোচনা আমাদের নাই। এই ছিল মাইটোকন্ড্রিয়ার একটা বড় আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা একটা কাজ করবে, কে কোথা থেকে ক্লাসটা দেখছো একটু কমেন্ট করে জানিও। তোমরা এই ক্লাস দ্বারা উপকৃত হচ্ছ কিনা সেটাও একটু জানিও। আমার বেশ ভালো লাগে যখন দেখি যে দেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা আমার ক্লাস দেখছে, আমার বেশ আনন্দ হয়। তোমরা একটু নিজেদের জেলার নামটা সবাই লিখবে, ওকে?